স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় যুবককে জিম্মি, দালাল চক্র হাতিয়ে নিয়েছে ৪৫ লাখ টাকা। বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, নতুন আলুতে গুনতে হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। শীতের তীব্রতায় জবুথবু সারা দেশ, পৌষের আগেই পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৮.৪-এ। বিস্তারিত। ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে হবিগঞ্জের এক যুবককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরিবারের কাছ থেকে ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র, দাবি করেছে আরও ৩০ লাখ টাকা। জমি জমা বিক্রি করে এখন নিঃস্ব পরিবারটি। এভাবেই ভিডিও কল দিয়ে কাঞ্চন মিয়াকে শারীরিকভাবে নির্যাতন করছে দালালরা। পরিবারের সচ্ছলতা আনতে ইতালি পাড়ি দিতে লিবিয়া যান হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামের যুবক কাঞ্চন মিয়া। তবে সেই স্বপ্ন আর পূরণ হয়নি তার। লিবিয়ার দালালদের হাতে জিম্মি হয়েছেন তিনি। সেখানে তাকে আটকে রেখে নির্যাতন করছে দালাল চক্র। সবার কাছে আমার অনুরোধ, আমি আল্লাহর হস্তে জীবন ভিক্ষা চাই, আমার ছেলেটার আমি চাই। বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এখন পর্যন্ত কাঞ্চনের পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ৪৫ লাখ টাকা। সালাম দলাল লিবিয়া থেকে মারপিট করে আর এখানে অফিসে আমার দেওয়া লাগে বাড়ি ঘর বইছে। আমি ৪৫ লাখ টাকা দিয়েছি, আমার আর দিবার কোনো ক্ষমতা নাই। তখন বাকি আরো ৩০ লক্ষ টাকা সালাম দলালে দিবার কথা, কিডনি বেচে দেও, ভিক্ষা মাগিয়ে দেও। কাঞ্চনের পরিবারকে সান্ত্বনা জানাতে বাড়িতে প্রতিদিন ভিড় করছেন প্রতিবেশীরা। কদিন পরে পরে এরা মারধর করে, জুলাইয়া মারে টাকা পয়সা চায়। বাড়ি ঘর বিক্রি করিয়া যা কিছু আসিন ওখান ফতের বিকারি হইয়াছে গা। সরকারের কাছে এটাই আবেদন, তার মা বাবার কুলে যেন সে ফিরে আসে। আমরা একটাই দাবি, আমরা এই দালাল চক্রগুলি থেকে মানুষের যেমনি জনগণ ভালো থাকে, সুস্থ থাকে। এদিকে কাঞ্চনকে লিবিয়ায় আটক ও তার পরিবারের কাছ থেকে টাকা নেয়ার কথা স্বীকার করেছেন দালাল চক্রের সদস্যরা। দালালদের সাথে কথা বলে খুব শিগগিরই কাঞ্চনকে দেশে আনার আশ্বাস দিয়েছে পুলিশ। আমার রিলেটিভে নিচ্ছে, আমার স্বাস্থ্য বাড়ি করে বাড়তিছে। আমি এরা যাওয়ার ব্যাপারে কোনো সম্পৃক্ততা নাই, আর্থিক লেনদেনটা কিছু আমার সাথে করছে। বেশ কিছু টাকা পয়সাও নিয়ে নিছে যে উদ্ধার করার জন্য। এখানে একটা মাফিয়া চক্রের কাছে তারা আছে, তো আমরা প্রেশার দেওয়ার পরে তারা বললেন যে আজকের ভিতরে যে কোনোভাবে তাকে উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করবে। জমি জমা বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। কাঞ্চনকে দ্রুত উদ্ধার ও দালালদের শাস্তির দাবি জানিয়েছে প্রতিবেশীরা। দীপ্ত, বার্তাকক্ষ। জুলাই গণঅভ্যুত্থানের মর্যাদা ভুলতে বসেছে দেশের মানুষ, এমনটাই বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। বলেন, দেশের উন্নতির কথায় চিন্তায় নেই, ব্যক্তি স্বার্থে ব্যস্ত অনেকেই। এমন চলতে থাকলে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় রক্ষা করা সম্ভব না বলে মনে করছেন তিনি। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশে দেশের জন্য ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সার্জিস। অন্যান্য বক্তারা বলেন, সবসময়ই উন্নয়নের দিক থেকে পিছিয়ে আছে উত্তরবঙ্গ। এবার যাতে এই বৈষম্য না থাকে, সেজন্য উত্তরবঙ্গের মানুষকে সজাগ থাকতে হবে। আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন জুন ৫ থেকে শুরু করে অগাস্ট ৫ এই সময়টা ভুলে যেতে বসেছি। এই জায়গা থেকে একজন খুনির নাম দিয়ে আমরা স্লোগান দেই। শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমরা নিজেদেরকেও আমাদের জীবন প্রস্তুত করার জন্য আমরা প্রস্তুত আছি। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে হতাহতদের পরিবারের সাথে মত বিনিময় করেছে মাদারীপুরের জাতীয় নাগরিক কমিটি। দুপুরে জেলার শিল্পকলা একাডেমিতে সভায় বক্তারা বলেন, দেশ থেকে ফ্যাসিবাদীরা পালিয়েছে, কিন্তু তাদের দোসররা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মত বিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। সভায় আরও অংশ নেন আন্দোলনে শহীদ দীপ্তর বাবা, মা, শহীদ তাওহিদের ভাই, আন্দোলনে আহত মুন্নার মা।
রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, তবে সে তুলনায় দাম কমেনি। আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। এছাড়া প্রতি কেজি নতুন আলু কিনতে গুনতে হচ্ছে 100 থেকে 120 টাকা পর্যন্ত। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর হাতিরপুল বাজারে অনেকেই আসেন বাজার সারতে। উচ্চ ও উচ্চ মধ্যবিত্তের অনেকেই আসেন এখানে কেনাকাটা করতে। সবজির দোকানগুলোই ভিড় সবচেয়ে বেশি। ফুলকপি, করলা, ঢেঁড়স, শিম, শসা বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকার মধ্যে। টমেটোর দাম এখনো চড়া, বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। বেগুনের দামও কম নয়, প্রকার ভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। বেগুন তো ছিল 50 টাকা করে, এখন তো 100 টাকা করে। না, সব জিনিসের তো দাম বেশি। আমরা দিন মজুর করে খাই, এই তো এরকম বাজার যদি এত সরা হয় খাওয়া যায় বলেন? ক্রেতারা বলবেই যে বাড়তে, কিন্তু এখন সবজির দাম তো অনেকটাই কম। যেমন বেগুনের কেজি ছিল 200, 260, 240, 180, 160, অন্ত মোটামুটি 80, 90, 100-র মধ্যে পাওয়া যেতেছে। ভালো মানেরটা হলো 100 টাকা। শিম বলেন, টমেটো বলেন, প্রত্যেকটা মানে তরি তরকারি প্রচুর মূল্য বেশি। আলু পেঁয়াজ নিয়ে নৈরাজ্য কাটেনি এখনো। নতুন আলু বাজার ভেদে 100 থেকে 120 টাকা ও পুরান আলু বিক্রি হচ্ছে 80 টাকায়। নতুন আলু 100 টাকা কেজি, এটা তো আমাদের জন্য অনেক বেশি। নতুন আলু চলে বেশি, কিন্তু দাম কমতেছে না। মনে করেন আজকে 70 টাকা পাইকারি আনছি, কচল্লা 75 পরে 80 টাকা বিক্রি করি। আবার বড় সাইজের যেটা এক সাইজের, এটা 100 টাকা কেজি বিক্রি করি। আমরা যেরকম দামে কিনতে পারি সেম এরকম দামে বিক্রি করতে হয়। 60 টাকা কিনলে 70 টাকা বেশি, 90 টাকা কিনলে 100 টাকা, 70 কিনলে 80 টাকা। দাম আরো অনেক কম হওয়ার কথা। আমার মনে হয় এখনো ওইভাবে উঠা শুরু হয় না, এখনো আসা শুরু হয় না। হয়তো এই জন্য চাহিদা বেশি, যোগান কম, সেজন্য দামটা একটু বেশি। মাছ আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 750 টাকায়। খাসির মাংস কিনতে খরচ পড়বে 1100 টাকা। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। আজ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে পঞ্চগড়ে চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে। সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তীব্র শীতের পাশাপাশি রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। উত্তরের আরেক জেলা কুড়িগ্রামেও জেঁকে বসেছে শীত। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 11.8 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে বিপাকে পড়েছেন এসব জেলার নিম্ন আয়ের মানুষ। এছাড়া চুয়াডাঙ্গায় সকাল 6টায় 10 ডিগ্রি এবং বরগুনায় সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশার কারণে 2 দফায় 6 ঘন্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 8:30টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করে বিআইডব্লিউটিসির ঘাট কর্তৃপক্ষ। এর আগে দুর্ঘটনা এড়াতে গতরাত 2:30টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে 2 ঘাটে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক সহ শতাধিক যানবাহন আটকা পড়ে। প্রচণ্ড শীতে ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। কর্তৃপক্ষ জানায় রাত 2:30টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। কুয়াশা কেটে গেলে সকালে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কুমিল্লার গ্রামাঞ্চলে বেড়েছে শীতের প্রকোপ। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাকির মোল্লা। শাকিল, আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? জনজীবনে কেমন প্রভাব পড়েছে জানাবেন? কুমিল্লায় গত 2 দিন কিন্তু প্রচন্ড শীত জেঁকে বসেছে। গত 2 দিন কুমিল্লার কোথাও কিন্তু সূর্যের দেখা মেলেনি। আমি কথা বলেছি কুমিল্লা আবহাওয়া অফিসের সাথে, তিনি যেমনটি জানিয়েছেন যে কুমিল্লায় কিন্তু আজকে সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঘাবাজার একটি বাজারে। এখানে আমি যেমনটি দেখেছি যে মানুষ আসলে শীতে কাঁপছে, বিশেষ করে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে তারা। এবং আপনি জানেন যে এই সময়টাতে কিন্তু সবজি চাষ হচ্ছে ব্যাপক হারে। সবজি চাষ
চাষিরা কিন্তু তারা মাঠে কাজ করতে যেয়ে চরম বিপাকে পড়েছে। এছাড়াও কিন্তু ঠান্ডা জড়িত বিভিন্ন রোগ বালাইয়ের প্রাদুর্ভাব বেড়েছে। কুমিল্লার যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলোতে কিন্তু ঠান্ডা জড়িত রোগীর সংখ্যা বেড়েছে, বিশেষ করে বয়স্ক এবং শিশুর রোগীর সংখ্যা বেশি। আমি দেখেছি যে মানুষ আসলে বিশেষ করে চার দোকানগুলোতে ভিড় করছে, তারা মানুষ আগুন জ্বালিয়ে কিছুটা শীত নিবারণ করার চেষ্টা করেছে। আবহাওয়া অফিস যেমনটি জানিয়েছে যে আগামী 2-1 দিন এরকম থাকতে পারে, তারপর সূর্যের দেখা পেলে কিন্তু তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজকে ঘন কুয়াশার কারণে কিন্তু দিনে কিন্তু হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গিয়েছে। তবে শীতের কারণে কিন্তু যানবাহন বহন ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক কম। মানুষ আসলে বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া এই শীতে আসলে ঘর থেকে বের হচ্ছে না, যে কারণে আসলে ঘন কুয়াশায় সকাল থেকে সারা দিন অবধি কিন্তু এখন পর্যন্ত রাস্তাঘাটে কিন্তু লোকজনের চলাচল অনেকটাই কম দেখা গিয়েছে। অন্যদিকে মানুষ কিন্তু শীতের যে কাপড়গুলোতে সেই মার্কেটগুলোতে কিন্তু মানুষের ভিড় বাড়ছে এবং বেচা কিনা বাড়ছে। আমার পিছনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শীতের কাপড় কেনা বেচা হচ্ছে। মানুষ কিন্তু শীত থেকে নিবারণের চেষ্টা করছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। কুমিল্লা থেকে শীতের খবর জানাচ্ছিলেন শাকিল মোল্লা। চট্টগ্রামে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও লেন্স পেয়েছেন 2 শতাধিক রোগী। সকাল থেকে চট্টগ্রাম নগরীর হালি শহরের এলিট আই কেয়ারে আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে এই কার্যক্রম সম্পন্ন হয়। আয়োজকরা জানান, প্রান্তিক এলাকার মানুষ অসচেতনতা এবং ব্যয়বহুল চিকিৎসার জন্য চোখ নিয়ে অবহেলা করেন। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রান্তিক এলাকা থেকে রোগী বাছাইয়ের মাধ্যমে আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশন এই কার্যক্রম শুরু করে। দ্রোহ আর প্রেমের কবি হেলাল হাফিজ মারা গেছেন। আজ ঢাকায় মারা যান তিনি। এখন তার মরদেহ বারডেমে রাখা হয়েছে। কবি হেলাল হাফিজ 1967 সালে নেত্রকোনা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। উত্তাল 60-এর দশক হয়ে ওঠে তার কবিতার উপকরণ। 1969 সালে গণ অভ্যুত্থানের সময় রচিত নিষিদ্ধ সম্পাদকীয় তাকে কবি খ্যাতি এনে দেয়। 1986 সালে প্রকাশিত প্রথম কবিতা গ্রন্থ যে জলে আগুন জ্বলে কবিকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মুক্ত দিবস আজ। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এই দিনে রূপগঞ্জ এলাকা পাকিস্তানি হানাদার মুক্ত হয়। মুক্তিবাহিনীর সহযোগিতায় 13 ডিসেম্বর পাকিস্তানের সেনাবাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলে মিত্রবাহিনী। আগের দিন রাতে কুমিল্লার দিক থেকে আসা পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে পরদিন দুপুর পর্যন্ত সম্মুখ যুদ্ধে হানাদার বাহিনী কোণঠাসা হওয়ার পর আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। মুক্তিযুদ্ধের 3 নম্বর সেক্টর কমান্ডার মেজর জেনারেল KM শফিউল্লাহ, তার এস ফোর্স ও মিত্রবাহিনী, তৎকালীন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জাব্বার খানের পিনু গ্রুপ সহ প্রায় 2000 মুক্তিযোদ্ধার বিশাল বাহিনী বিজয় পতাকা উত্তোলন করে রূপগঞ্জকে শত্রুমুক্ত ঘোষণা করেন। মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাদে বিজয়ের পতাকা তুলে রূপগঞ্জকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়। বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গ্র্যান্ড রিউনিয়ন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল প্লেগ্রাউন্ডে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান। সকাল থেকে রাত পর্যন্ত দিনব্যাপী এই আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আজীবন সম্মাননা ও পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র।
নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা বানানো ব্যবহার ছড়িয়ে দিতে ইস্পাহানী মির্জাপুর ষষ্ঠবারের মতো আয়োজন করছে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতা। সকালে খুলনা জেলা স্কুল প্রাঙ্গণে এই প্রতিযোগিতার ষষ্ঠ বর্ষের খুলনা বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় বাছাই পর্বে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। এখান থেকেই বাছাই শেষে বিজয়ী প্রতিযোগীদের ঢাকায় চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ পাবেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মৌমিতা রায় ও আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। ওয়ালটন ফ্রিজ কিনে ডাবল মিলিয়ন অফারের আওতায় ২০ লাখ টাকা জিতেছেন ফেনীর সিএনজি অটোরিকশা চালক তারেক হোসেন। মায়ের শখ পূরণ করতে জমানো ২৯,৩০০ টাকা দিয়ে ওয়ালটন ব্র্যান্ডের একটি ফ্রিজ কেনেন ধলিয়া এলাকার বাসিন্দা তারেক। এতেই বদলে যায় তার ভাগ্য। সম্প্রতি ফেনীর ওয়াপদা মাঠে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তারেক হোসেনের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। চিরনিদ্রায় শায়িত হলেন ২১শে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। ধানমন্ডির ঈদগাহ মসজিদে বাদ জুমা জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। গুণিয়ে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে শত শত মানুষের। সেখানে সংস্কৃতি অঙ্গনের লোকজন ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান পাপিয়া সারোয়ার। প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ তার। রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন পাপিয়া। তার ব্যতিক্রমী কণ্ঠ ও গায়কীর প্রশংসা পায় সর্বস্তরের মাঝে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় হুমকির মুখে পড়েছে সিরিয়ার রাসায়নিক অস্ত্রাগার। স্থানীয় সময় বৃহস্পতিবার রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, হামলার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে আশপাশের এলাকা। গৃহযুদ্ধ কাটিয়ে উঠতে না উঠতেই সিরিয়ার একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। মূলত সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করেছে নেতানিয়াহু বাহিনী। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার সামরিক বাহিনীর সমরাস্ত্র ভুল হাতে যাওয়া ঠেকাতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই হামলার নিন্দা জানিয়ে সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা ব্যাপকভাবে লঙ্ঘনের জন্য দুঃখ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব। উদ্ভূত পরিস্থিতিতে সিরিয়া নিয়ে বৈঠক করতে তুরস্কে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। খেলার খবর। ঢাকা সফর শেষ হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। শেষ দিন শুক্রবার নেওয়া হয় মিরপুরের হোম অফ ক্রিকেট খ্যাত শেরে বাংলা স্টেডিয়ামে। তবে আয়োজন হয় খুবই ম্যাড়মেড়ে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দেশ পাকিস্তান। ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা থাকলেও ভারতের কারণে এখন এর ভবিষ্যৎ অনিশ্চিত। এরই প্রতিচ্ছবি যেন পাওয়া গেল ট্রফির ঢাকা ট্যুরে। কোনো এক অজানা কারণে শুক্রবার নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টাখানেক পর মিরপুরের হোম অফ ক্রিকেটে নিয়ে আসা হয় এই ট্রফি। ছিল নানা অব্যবস্থাপনা। জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং সংবাদ মাধ্যমের জন্য উন্মুক্ত থাকলেও অনুষ্ঠানে ছিলেন না জাতীয় দলের কোনো খেলোয়াড় কিংবা সাবেকরাও। সাংবাদিক, কিছু সমর্থক ও বিসিবি পরিচালনা কমিটির মাত্র 2 সদস্য হাজির হন আয়োজনে। পার্থক্য হচ্ছে গতকাল রাতে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হলো, সকালবেলা চ্যাম্পিয়ন্স ট্রফি। এই জন্য উন্মাদনা অনেকটা কমে। যে বিসিবি কর্তারা ছিলেন তারা খুব বেশি একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য ফিল করছিলেন না, চলে গেলেন। বাংলাদেশ দলও আশা দিতে পারছে না, এই জন্য কেউই খুব বেশি আগ্রহ নিয়ে আসতে পারছে না। কারণ যে দলের অবস্থা তাতে বোর্ড কর্মকর্তারাও এসেছেন অনেকে, কিন্তু এসব ছবি তোলেননি। এক পর্যায়ে ট্রফির সাথে ছবি তুলতে হাজির হন অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ী দলের সদস্য কালাম সিদ্দিকী। সবাইকে আসতে বলছিল, কিন্তু তারা বিভিন্ন কাজের কারণে আসতে পারে। অনেকে খেলা ছিল, অনেকে মাত্র বাসায় গেছে রেস্টে। তো ঢাকায় থাকার কারণে যারা আসতে পারছে, এর মধ্যে আমি ছিলাম ঢাকায়, তো এর জন্য আসা। বাংলাদেশ ছাড়ার পর ট্রফিটি 15 থেকে 22 ডিসেম্বর সাউথ আফ্রিকায় প্রদর্শিত হবে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় যুবককে জিম্মি, দালাল চক্র হাতিয়ে নিয়েছে 45 লাখ টাকা।
বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, নতুন আলুতে গুনতে হচ্ছে 100 থেকে 120 টাকা। শীতের তীব্রতায় জবুথবু সারা দেশ, পৌষের আগেই পঞ্চগড়ে তাপমাত্রা নামল 8.4-এ। এই ছিল এখনকার দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যার সংবাদ 6টা 40 মিনিটে দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও খবর ও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।